দেখছো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার, জেবির একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তাহলে আজকে আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। তার আগে আমরা দেখি কণিকের পরিস্থিতিটা, কণিকটা আমাদের কিভাবে তৈরি হয়। এখানে আমি একটা চিত্র এঁকেছি, যে চিত্রে দেখা যাচ্ছে কি এখানে আমাদের কয়েকটা পয়েন্ট দেয়া আছে। এই পয়েন্টের সাথে আমরা দেখব কোনগুলোর বিন্দু, কোনগুলাকে আমরা কি কি দ্বারা প্রকাশ করি। যেমন এখানে আমাদের দেয়া আছে পি এক্স ওয়াই চলমান বিন্দু। তাহলে এই চিত্রে যদি দেখি পি এর অবস্থানটা কোথায়, এইটা হচ্ছে আমাদের পি বিন্দু, সেটাকে আমরা একটা স্থানাঙ্ক ধরে নেব এক্স ওয়াই, সেটাই হচ্ছে আমাদের কি চলমান বিন্দু। তারপরে দেয়া আছে আমাদের উপকেন্দ্র, উপকেন্দ্র হচ্ছে এস, উপকেন্দ্র হচ্ছে এই অংশটাকে বলা হয় উপকেন্দ্র। তারপরে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা হচ্ছে এসপি ভাগ হচ্ছে পিএম। তাহলে এসপি এই যে এস এবং পি, তাহলে এসপি এটা হচ্ছে এসপি ভাগ পিএম, পিএম কোনটি, এই যে পি এম এর অবস্থান হচ্ছে এখানে, তাহলে এসপি ভাগ পিএম এটাকে বলা হবে ই, আর এই ই মানে হচ্ছে উৎকেন্দ্রিকতা। তারপরে আছে আমাদের নিয়ামক রেখা, নিয়ামক রেখা হচ্ছে এম এবং এম জেড। তাহলে এম এবং জেড এর যদি অবস্থান এখানে হয়, তাহলে এই যে রেখাটা আমরা পাইলাম, এই রেখাটাকে বলা হবে আমাদের নিয়ামক রেখা। তারপরে আছে অক্ষরেখা, অক্ষরেখা কোনটি আমরা জানি, এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই এবং হচ্ছে এটা হচ্ছে ওয়াই জেড। তাহলে এই যে একটা অক্ষ এক্স অক্ষ, এই এক্স অক্ষ অক্ষ বরাবর যে রেখাটা আছে এটাকেই বলা হবে অক্ষরেখা, সেজন্য এই জেড এস কে বলা হয় অক্ষরেখা। তারপরে আছে আমাদের শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোনটি, এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে শীর্ষবিন্দু এবং এর স্থানাঙ্ক যদি বলা হয়, এই স্থানাঙ্ক হচ্ছে 0 0। তারপরে আমরা একটা বলি যে এইটা যেমন আমাদের অক্ষরেখা এবং এটা নিয়ামক রেখা, এই দুটোর অবস্থান কি হিসাবে আছে, দুটার সাথে কি অবস্থা আছে, লম্ব আকারে আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে অক্ষরেখা লম্ব আকারে আছে কিসের সাথে, নিয়ামক রেখার সাথে। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, কণিক হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে পরাবৃত্ত, একটা হচ্ছে উপবৃত্ত এবং আরেকটা হচ্ছে অধিবৃত্ত। যদি আমরা দেখি এসপি ইকুয়াল টু পিএম হয়, তাহলে আমরা সেটাকে বলবো পরাবৃত্ত, এবং যদি দেখি এসপি থেকে পিএমটা বড় হয়, তাহলে সেটাকে বলবো আমরা উপবৃত্ত, এবং যদি দেখি এসপি থেকে পিএমটা ছোট হয়, তাহলে তখন আমরা বলবো অধিবৃত্ত। তাহলে যে এস এস এসপি এবং পিএমটা কি, এই যে এস থেকে পি এর দূরত্ব এবং পি থেকে এম এর দূরত্ব। তাহলে এই শর্তগুলো যদি আমাদের মেনে চলে, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো কোনটি পরাবৃত্ত, কোনটি উপবৃত্ত এবং কোনটি অধিবৃত্ত। এবং 4 নম্বরে বলা হয়েছে ই ইকুয়াল টু 0, মানে উৎকেন্দ্রিকতার মান যদি 0 হয়, তাহলে তখন সেটাকে আমরা বলবো বৃত্ত। বুঝতে পারছি আশা করি। কণিকের যে আমরা তিন ধরনের প্রকারভেদ দেখেছি, তার মধ্যে একটা হচ্ছে পরাবৃত্ত। এই পরাবৃত্তের আমাদের 4 ধরনের সমীকরণ আছে। এগুলো হচ্ছে আমাদের সমীকরণ, এই যে 1টা 2টা 3টা এবং 4টা, এই 4 ধরনের আমরা সমীকরণ পাই। এই 4 ধরনের সমীকরণে কিন্তু আমাদের 4 ধরনের আবার এখানে আলাদা আলাদা কিন্তু আমরা সূত্র পাই। তা এই সমীকরণে আমরা এখানে প্রথমে দেখানো হয়েছে যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ, তাহলে শীর্ষবিন্দু আমরা কোনটি জানি, এটি, এবং তার স্থানাঙ্ক হচ্ছে 0 0। যদি এটা আমি এখানে যদি আসি, তাহলে এটার জন্য হবে আমাদের 0 0। তাহলে প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 0 0। এবং তারপরে দেয়া আছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র কোনটি, এই এসটাকে বলা হয় উপকেন্দ্র। তাহলে আচ্ছা, এই চিত্র অনুযায়ী এই এস এর যে মানটা, এস এর মানটা কত হবে, এস এর মানটা হবে 1 a 0। আর যদি এটাকে বলি তাহলে এটা হবে -a 0। আর যদি এটাতে আসি তাহলে 0 a, এবং যদি এটাকে বলি তাহলে এখানে এস এর মান হচ্ছে আমাদের 0 a। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে তাহলে আমরা দেখলাম যে উপকেন্দ্রের স্থানাঙ্ক এই সূত্রের জন্য হবে s 0a, এটার জন্য হবে -a, কারণ এই যে আমরা এখানে s এর মান এই যে দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে আমাদের x অক্ষের ধনাত্মক দিক এবং এটা হচ্ছে x অক্ষের এই দিকে হচ্ছে
ঋণাত্মক দিক, তাহলে আমরা এটাকে মাইনাস এ এবং জিরো পাবো, এটা মাইনাস এ জিরো। তারপরে এটাতে আমরা দেখো উপরে আছে, তাহলে আমরা স্থানাঙ্ক তো সবাই বুঝি, তাহলে এখানে আমাদের জিরো এ, এটা প্লাস হবে কারণ উপরে হচ্ছে আমাদের প্লাস আর নিচে আমাদের হচ্ছে মাইনাস, সেজন্য এখানে এসে দেখো আমরা এস এর মান কিন্তু মাইনাস এ পাইছি, তাহলে এখানে জিরো এ এবং জিরো মাইনাস এ। তারপরে যেমন দেয়া আছে আমাদের উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য প্রত্যেকটার জন্যই আমাদের কিন্তু 4a 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 4a। এরপরে দেয়া আছে উপকেন্দ্রের লম্বের সমীকরণ, তারপর এই সূত্রের জন্য পাবো x a, কারণ এখানে আমাদের এর মান ধনাত্মক। এই সূত্রের জন্য আমরা পাবো x a, কারণ এখানে এর মান হচ্ছে ঋণাত্মক। আর এটা দেখা যায় আমাদের y অক্ষে অবস্থিত, সেজন্য এখানে আমরা কিন্তু y এই সূত্রের জন্য পাবো y a, যেহেতু এটা নিচের দিকে আছে, এই যে এটা হচ্ছে ঋণাত্মক, তাহলে সেজন্য y হচ্ছে মাইনাস a। তারপরে আমরা দেখব যে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ যে x কি মাইনাস a। এখনো দেখো এখানে আমাদের প্লাস ছিল, এর এখানে হয়ে যাবে কি মাইনাস। এটা আমরা কেন পাই, কারণ আমরা জানি যে আমাদের এই এস থেকে নিয়ামক রেখাটা থাকে ঋণাত্মক দিকে, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের এর এ হচ্ছে 0 0, তাহলে এই দিকে হচ্ছে আমাদের ধনাত্মক মান এবং এই দিকে হচ্ছে আমাদের ঋণাত্মক মান, তাহলে যে নিয়ামক রেখা এটা, তাহলে এই অক্ষে এই দিকের অংশটা কি ঋণাত্মক, তাহলে সেজন্য কিন্তু এখানে আমাদের সমীকরণ x হচ্ছে মাইনাস a। কিন্তু এই সূত্রের জন্য দেখো এই দিকে আমাদের ঋণাত্মক ছিল, কিন্তু নিয়ামক রেখাটা আমাদের কোন দিকে আছে, নিয়ামক রেখাটা আছে আমাদের ধনাত্মক দিকে, সেজন্য x আমরা পাবো a। আর এটার জন্য দেখো y হচ্ছে মাইনাস a, কেন এটা প্লাস, এই যে a আছে এখানে মাইনাস a আসলো কেন, কারণ জানি যে এই দিকে আমাদের নিচে এইটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে y, এটা হচ্ছে y ড্যাশ। তাহলে আমরা জানি এই দিকটা হচ্ছে আমাদের ধনাত্মক দিক আর এই দিকটা হচ্ছে ঋণাত্মক দিক, তাহলে নিচের দিকে আমাদের নিয়ামক রেখাটা ঋণাত্মক দিকে আছে, সেজন্য কিন্তু আমরা নিয়ামকের মান পাবো কি y মাইনাস a, কারণ এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখাটা, সেটা হচ্ছে ঋণাত্মক দিকে। যদি পরেরটা দেখি যে এইটা হচ্ছে আমাদের ঋণাত্মক দিকে এটা আছে, কিন্তু আমাদের এই যে নিয়ামক রেখাটা, এই যে নিয়ামক রেখাটা সেটা আমাদের কি কোন দিকে আছে, উপরে, মানে y অক্ষের ধনাত্মক দিকে আছে, সেজন্য y পাবো মাইনাস a, সরি, তাহলে y পাবো আমরা a। তারপরে দেয়া আছে অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণে আমরা পাবো এই সূত্রের জন্য হচ্ছে y 0, তারপরটা y 0, তারপরটাও x 0, তারপরটাও x 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই ছিল আমাদের কণিকের মূল আলোচনা, সেটা হচ্ছে পরাবৃত্ত বিষয়। তাহলে এর পরের যে আমরা ক্লাস নেব সেই ক্লাসে আমরা উপবৃত্ত এবং অধিবৃত্তর পূর্ণাঙ্গ আমরা ক্লাস দেখতে পাবো।